হ্যালো সবাইকে, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আজকেও আমরা চলে এসেছি জিকের 50টা ক্লাস নিয়ে। আজকে আমাদের 8 নম্বর ক্লাস। আজকে আমাদের জিকের 8 নম্বর ক্লাস হবে। এর আগে আমরা 7টা ক্লাস করে নিয়েছি এবং এর আগে কিন্তু আমরা 7 নম্বর ক্লাসে একটা ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া ডিটেলস ক্লাস করেছিলাম, অর্থাৎ 50টা প্রায় প্রশ্ন উত্তর আমরা সেই ক্লাসে আলোচনা করেছিলাম। সেই ক্লাসটা অবশ্যই যারা এখনও দেখোনি এই ক্লাসটা শেষে গিয়ে দেখে নিও, কারণ ডাব্লিউবি এবং কেপির যে পরীক্ষাটা সামনেই তোমাদের আসছে, সেই পরীক্ষাতে ভালো স্কোর করতে গেলে কিন্তু এই সমস্ত ক্লাসগুলো ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে যাবে তোমার পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। চলো তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আজকের ক্লাস। প্রত্যেকটা প্রশ্ন খাতার মধ্যে নোট ডাউন করবে এবং পরীক্ষা যেদিন দিতে যাবে সেদিন পরীক্ষা দিয়ে আমাকে কমেন্ট করে জানাবে যে কতগুলো প্রশ্ন এখান থেকে কমন পেলে। এতটুকুনি আমার প্রমিস থাকছে যে এখানে যে প্রশ্নগুলো করবে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তুমি পরীক্ষাতে গেলে কমন দেখতে পাবে। চলো প্রথম প্রশ্ন দেখে নাও আজকে আমাদের কি আছে। স্থায়ী চুম্বক ব্যবহার করার জন্য স্থায়ী চুম্বক তৈরি করার জন্য আমরা কি ব্যবহার করি? দেখো, এটা খুব কমন জিনিস হচ্ছে আমাদের লোহা। এটা আমাদের খুব কমন জিনিস, তোমরা সবাই জানো যে লোহা আমরা ব্যবহার করি হচ্ছে স্থায়ী চুম্বক তৈরি করার জন্য। এবং নরম লোহা, অর্থাৎ যে লোহাটা আমাদের ইউজ করা হয় সেই লোহাটা কী হয় আমাদের নমনীয়, অর্থাৎ এই লোহার দণ্ডটাকে আমরা এরকমভাবে বেঁকাতে পারি। এবং এখানে আমরা কি রাখি, নর্থ পোল, এখানে আমরা রাখি সাউথ পোল। এভাবে আমরা একটা চুম্বক তৈরি করি। নরম লোহার দণ্ড ইউজ করা হয়। যদি আমাদের এখানে অস্থায়ী চুম্বক তৈরি করতে হতো আমরা কিন্তু ইস্পাত ব্যবহার করতাম। এটা হচ্ছে অস্থায়ী চুম্বক তৈরি করার জন্য। এবং কীরকমভাবে সেখানে আমরা করতাম, সেখানে আমরা বিদ্যুতের প্রয়োগ করতাম। বিদ্যুৎ চালনা করে কিন্তু আমরা অস্থায়ী চুম্বক প্রয়োগ করতাম। বিদ্যুৎ চালিয়ে দিলে চুম্বকে পরিণত হয়ে যেত, অফ করে দিলে এটা চুম্বক ধর্ম নষ্ট হয়ে যেত। নেক্সট হচ্ছে দেখো, বংশগতি বিজ্ঞানের জনক কে? বংশগতি বিজ্ঞানের জনক কে? আমাদের মেন্ডেল। ঠিক আছে, অর্থাৎ বংশগতি বিজ্ঞানের জনক কেন বলা হয়েছে? কারণ এই যে একটা আমাদের বংশ থেকে অন্য বংশে যে বৈশিষ্ট্য যাচ্ছে, আমাদের মটর চাষ ঠিক আছে করে যে পরীক্ষাটা করা হয় আমাদের মেন্ডেল যেটি করেন, সেজন্য তাকে কি বলা হয়? বংশগতি বিজ্ঞানের জনক। ভীষণ ইম্পর্টেন্ট। ডারউইনকে আমাদের কি বলা হয়? বিবর্তনবাদের জনক। ঠিক আছে, বিবর্তনবাদের জনক খুব ইম্পর্টেন্ট জিনিস। কিন্তু পরীক্ষাতে কিন্তু এখানে বংশগতি দিয়েছে, পরীক্ষাতে বিবর্তনবাদ চলে আসতে পারে। নেক্সট প্রশ্ন দেখে নাও। কুলিস ফ্র্যাকচার যার সঙ্গে জড়িত তা হলো কুলিস ফ্র্যাকচার। এটা হচ্ছে ফ্র্যাকচার মানে বুঝতেই পারছো, ভেঙে গেছে, আমাদের হাত পা ভেঙে গেছে। তো সেই ভেঙে যাওয়া জিনিসের তুলনা হচ্ছে ফ্র্যাকচারটা কোথাকায় হয়? দেখো, আমাদের হাড়ে দুটো হাড় আছে, আমাদের হাতে দুটো হাড় আছে। একটা মোটা হাড় আর একটা রোগা হাড়। যেটা রোগা হাড় সেটাকে বলা হয় আলনা। যেটা রোগা হাড় সেটাকে কী বলা হয়? আলনা। আর যেটা মোটা সেটাকে কি বলা হয়? রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস। এটা হচ্ছে হাতের একটা আমরা কি করেছি, এক্সরে করেছি। তো আমাদের যেটা রেডিয়াস অর্থাৎ মোটা যে হাড়টা, সেই মোটা হাড়টা ভেঙে যাওয়াটাকে আমরা কি বলি? কুলিস ফ্র্যাকচার। নেক্সট যাওয়ার আগে তোমাদেরকে কতগুলো কথা জানিয়ে রাখি যে আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে কিন্তু পুলিশ ফাউন্ডেশন কোর্স শুরু হয়ে গেছে 2024-এর পুলিশ পরীক্ষার জন্য, ডাব্লিউবি এবং কেপি, যেখানে তোমরা জিকে, ম্যাথ, রিজনিং এবং ইংলিশের প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু থিওরি এবং এমসিকিউ বেসড ক্লাস পেয়ে যাবে। থিওরি ক্লাসগুলো সাবজেক্ট এবং চ্যাপ্টার ভিত্তিকভাবে ক্লাস হবে। এবং তোমরা জানো যে বিগত দিনগুলোতে সিআরপি একাডেমি কীরকম সাকসেস দিয়ে এসছে। তুমি যদি মনে করো যে তোমার সাকসেস জার্নির হাত তুমি সিআরপি একাডেমির সাথে ধরবে, তাহলে অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, সেখানে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। এবং নেক্সট তোমাদের জন্য ডাব্লিউবি এবং কেপিএসআই এর জন্য মেন্স ডেসক্রিপটিভ ব্যাচও কিন্তু লঞ্চ হয়ে গেছে, যেখানে কিন্তু আমরা ডেসক্রিপটিভ হতে জেনারেল নলেজ, ম্যাথ, ইংলিশ ও বাংলা খুব ইম্পর্টেন্ট পড়বো, যেটা কিন্তু 12ই এপ্রিল থেকে শুরু হয়ে গেছে যে ব্যাচ। এবং তুমি যদি এখানে জয়েন হতে চাও তাহলে অবশ্যই কল বা হোয়াটসঅ্যাপ করে নেবে। চলো নেক্সট প্রশ্ন চলে আসছে। দেখো নেক্সট প্রশ্ন, হ্যাভার্সিয়ান তন্ত্র কিসের অংশ? দেখো, হ্যাভার্সিয়ান তন্ত্র কিন্তু হচ্ছে আমাদের হাড়। ঠিক আছে, আমাদের দেখো এই যে হাড় দেখতে পাচ্ছ, অস্টিও বলে সমস্ত জিনিস দেখতে পাচ্ছ, অস্টিও। ঠিক আছে, তো হাড়ের সাথে কিন্তু সম্পর্কিত। হাড় এবং হাড়ের মধ্যে যে রক্ত প্রবাহ, হাড়ের মধ্যে যে বিভিন্ন রকমের আমাদের যে বোন, অর্থাৎ বিভিন্ন রকমের যে আমাদের হাড় হয়, সেইটা নিয়ে কিন্তু তৈরি হচ্ছে আমাদের এই হ্যাভার্সিয়ান তন্ত্র, অর্থাৎ এটা অস্থির সাথে কিন্তু রিলেটেড। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে। কলসপত্রী উদ্ভিদ কীরকম উদ্ভিদ? কলসপত্রী উদ্ভিদ কিন্তু পতঙ্গভুক্ত উদ্ভিদ। এরকম একটা উদ্ভিদ যে উদ্ভিদটা কিন্তু পাতার মুখটা কি থাকে, এরকম খোলা থাকে, এখান দিয়ে খোলা থাকে পাতার মুখটা। এবং এখানে কি হয়, একটা পতঙ্গ এসে যেই ঢোকে সঙ্গে সঙ্গে সে পাতাটাকে কী করে বন্ধ করে নেয়, এরকম করে বন্ধ করে নেয়। ঠিক আছে, তো পতঙ্গটাকে ট্র্যাপ করে ফেলে
তার মধ্যে থেকে যাবতীয় পুষ্টিটা শোষণ করে কিন্তু বেঁচে থাকে কলসপত্রী উদ্ভিদ। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের আজকের। লিখেছে প্রকৃতিতে সমস্ত খাদ্য শৃঙ্খলের গোড়ায় উৎপাদক থাকে, ঠিক আছে, এবং অন্তিমে বিয়োজক থাকে, ঠিক আছে। এটা আমরা জানি যে এই যদি আমাদের ফুড পিরামিড হয় তাহলে সবার নিচে থাকে হচ্ছে আমাদের কে থাকে, শুরুটা হয় কি দিয়ে, উৎপাদক দিয়ে। তাহলে বলেছে পুষ্করিণী বা একটা পুকুর ইকোসিস্টেমে কাদেরকে আমরা উৎপাদক বলবো, ঠিক আছে। তো কাদেরকে আমরা উৎপাদক বলবো, উৎপাদক আমরা বলবো আমাদের যেটা ভাসমান প্ল্যাঙ্কটন, এদেরকে আমরা বলবো কি ফাইটোপ্ল্যাঙ্কটন এবং জু প্ল্যাঙ্কটন, এদেরকে আমরা কি বলবো, উৎপাদক বলবো, ঠিক আছে। উদ্ভিদ শৈবাল এবং ফাইটোপ্ল্যাঙ্কটন এটাকে আমরা জু প্ল্যাঙ্কটনটাকে নয়, এক্ষেত্রে জু প্ল্যাঙ্কটনটা যদি এখানে জু প্ল্যাঙ্কটন তাহলে অপশন বি আমাদের হবে না, অপশন এটা হবে। কারণ দেখো জু প্ল্যাঙ্কটন কোনগুলো, আমরা মাইক্রোস্কোপিক প্রাণীকে বলি জু প্ল্যাঙ্কটন, কিন্তু প্রাণী তো তার নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, উদ্ভিদরাই পারে। তাহলে ভাসমান উদ্ভিদ শৈবাল এবং ফাইটোপ্ল্যাঙ্কটন, আমরা জু প্ল্যাঙ্কটন কিন্তু এক্ষেত্রে হবে না, অপশন বি কিন্তু হবে না, অপশন এ হয়ে যাবে কিন্তু আমাদের সঠিক উত্তর, অর্থাৎ ভাসমান জলজ উদ্ভিদ। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। নিম্নলিখিত কোন রোগটি প্রোটিনের অভাবে ঘটে? দেখো এটা কিন্তু আমি এর আগেও হয়তো করিয়েছিলাম। তো কোয়াশিওরকার যে রোগটি আছে সেটি কিন্তু আমাদের প্রোটিনের অভাবে হয়। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, রোগ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষাতে কিন্তু আসবে। আচ্ছা নেক্সট প্রশ্ন, পর্যাপ্ত পরিমাণ অ্যামাইলেজের উৎপত্তি স্থল কোথায়? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর আমাদের, তোমরা একটুখানি কমেন্ট, আমার সাথে সাথে তোমরা কমেন্ট সেখানে জানাতে থাকো যে সঠিক উত্তরটা কি আসবে, ঠিক আছে। তো এটা সঠিক উত্তর আসবে অপশান ডি, অগ্নাশয়, ঠিক আছে, বা প্যাঙ্ক্রিয়াস, ঠিক আছে। আচ্ছা প্যাঙ্ক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ এবং আলফা কোষ দুখানা আছে। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর আলফা এবং বিটা কোষ আছে। আলফা এবং বিটা কোষ থেকে আমাদের ইনসুলিন এবং গ্লুকাগন কিন্তু নিঃসৃত হয়। তো কোনটার থেকে ইনসুলিন নির্গত হয় এবং কোনটার থেকে গ্লুকাগন নির্গত হয় এটা কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আমি তোমাদের এই প্রশ্নগুলো যে পড়াচ্ছি, এই প্রশ্নগুলো যে আমি হোমওয়ার্ক তোমাদেরকে দিচ্ছি, এই হোমওয়ার্ক থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন তোমরা দেখতে পাবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে। ক্যান্সারের কারণে যে জিন তৈরি হয় সেই জিনকে কি বলে? দেখো সঠিক উত্তর হয়ে যাবে অঙ্কোজিন, অপশান বি, অঙ্কোজিন বলে। অঙ্ক কথাটার মানে হচ্ছে ক্যান্সার। দেখো এমনি অঙ্কোজিন কিন্তু আমাদের শরীরে থাকে না, ধরো এটা একটা জিন, এই জিনের মধ্যে দিয়ে কী হয়েছে, বিভিন্ন জিনিস ধরো এফেক্ট করেছে। সেটা হতে পারে সূর্যের অতিবেগুনি রশ্মি, সেটা হতে পারে এক্স রে, সেটা হতে পারে বিভিন্ন রকমের কি বলবো, মানে ধরো তামাক জাতীয় জিনিসপত্র। হ্যাঁ, তো সেই জিনটা কী করে ত্বরান্বিত করে কি করে এই ক্যান্সারের জিনে পরিণত করে দেয়, ঠিক আছে। তো তখন সেই জিনটাকে বলা হয় অঙ্কোজিন। চলো নেক্সট প্রশ্ন দেখো কি আছে। সরীসৃপ বা পাখির মধ্যে যোগসূত্র স্থাপনকারী যে প্রাণী সেটাকে বলা হয় কি, আর্কিওপটেরিক্স। দেখো আর্কিওপটেরিক্স হচ্ছে এমন একটা প্রাণী যার মধ্যে তুমি সরীসৃপের সমস্ত বৈশিষ্ট্য দেখতে পাবে, মানে কিছু কিছু বৈশিষ্ট্য, এবং পাখিরও কিছু কিছু বৈশিষ্ট্য দেখতে পাবে। সেজন্য এটাকে কি বলা হয়, সরীসৃপ পাখির সংযোগকারী। অর্থাৎ সরীসৃপ থেকে যে পাখিটা এসছে, সরীসৃপ থেকেই যে পাখির উদ্ভব, সেটা এই আর্কিওপটেরিক্সের মধ্যে দিয়ে আমরা কিন্তু প্রপারলি বুঝতে পারি। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। প্রাকৃতিক নির্বাচন, আমি এইমাত্র কিছুক্ষণ আগেই তোমাদেরকে পড়ালাম যে বিবর্তনবাদের জনক, প্রাকৃতিক নির্বাচনবাদের জনক কি হয়ে যাবে উত্তর, ডারউইন, চার্লস ডারউইন, ঠিক আছে। সঠিক উত্তর কি হয়ে যাবে আমাদের, চার্লস ডারউইন। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের কি আছে। মোটর গাড়িতে ব্যবহৃত ব্রেক কোন নীতির উপর কাজ করে? দেখো ব্রেক কি করে, আমাদের হাইড্রোলিক ব্রেক কাজ হয় না, অর্থাৎ এখানে আমাদের একটা এরকম প্যাডেল থাকে, আমরা এই প্যাডেলকে নিচের দিকে চাপ দিই এবং এখান থেকে পিস্টন গিয়ে কি করে, এই যে আমাদের চাকা, সেই চাকার মধ্যে আমাদেরকে কী তৈরি করে, এইরকম প্রেস করে দেয়। তাহলে এই যে আমাদের এই প্রেস সংক্রান্ত জিনিসপত্র, এটা কিসের উপর নির্ভর করে, পাস্কালের সূত্রের উপর নির্ভর করে। মনে রাখবে যে কোনো জিনিস প্রেস এর যেটা ফর্মুলা সেটা হচ্ছে পাস্কাল। প্রেস অর্থাৎ চাপ দেওয়ার সাথে পাস্কাল কিন্তু আপনার সম্পর্কিত। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের কি আছে। কোনটি তরলের সান্দ্রতা, ঠিক আছে, মানে তরলের সান্দ্রতা, একটি তরলের সান্দ্রতা কিসের উপর নির্ভর করে বা কি হয়, ঠিক আছে। তো দেখো একটি তরলের সান্দ্রতা কিন্তু তাপমাত্রা বৃদ্ধিতে কি হয়ে যায়, কমে যায়, খুব স্বাভাবিক ব্যাপার। ধরো তোমার বাড়িতে তোমরা নিশ্চয়ই ঘি দেখেছো, ধরো এরকম ঘিয়ের কৌটো তোমাদের বাড়িতে নিশ্চয়ই আছে। আচ্ছা প্রথমে বলে দিই সান্দ্রতা কাকে বলে। সান্দ্রতা হচ্ছে একটা তরল পদার্থ কতটা স্মুথলি গড়িয়ে গড়িয়ে চলে যেতে পারে, বোঝা গেছে। অর্থাৎ জল ঢাললে যতটা স্মুথ জল চলে যায়, নিশ্চয়ই তুমি যদি জেলি, একটা যে আমরা জ্যাম খাই, জ্যাম যে জেলি, সেটা নিশ্চয়ই জলের মতন সুন্দর করে যেতে পারে না, সে অনেক ভারী হয়। তাহলে এই যে তরলের যে তারল্য ধর্ম, অর্থাৎ যে এক জায়গা থেকে আরেক জায়গায় যে প্রবাহের ধর্ম, এটাকে আমরা বলি ভিসকোসিটি। তো এটা তুমি দেখবে যখন তোমার বাড়িতে ঘি আছে, তো এরকম
তুমি ঘিটাকে গরম করে কোনো সময়, তবে ঘি 1 চামচ ঘি কড়াইতে দিয়ে দেবে, দেখবে ঘিটা লিকুইড হয়ে গেছে, পাতলা হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সান্দ্রতা কী হয়, কমে যায়। চলো নেক্সট প্রশ্ন, নদী থেকে সমুদ্রে গেলে জাহাজ কিছুটা ভেসে ওঠে, ঠিক আছে, তার কারণ কি? তার কারণ হচ্ছে আমাদের সমুদ্রে নোনা জল খুব বেশি পরিমাণে আছে, অর্থাৎ কি হয়, এই যে আমাদের এটা ধরো তোমরা বাড়িতে একটা জিনিস টেস্ট করে দেখবে, ঠিক আছে, এটা বলার আগে এটা আমি একটুখানি জাস্ট বলে দিই যে এটা ধরো জল, ঠিক আছে, আর এখানে ধরো নুন মেশানো জল, তুমি এইটাতে একটা ডিম ফেলবে আর এই জলেও একটা ডিম ফেলবে, দেখবে এই জলের ডিমটা কী হবে, এই নিচে ডুবে যাবে, আর এই জলের ডিমটা কী হবে, দেখবে এরকম উপরে ভাসছে। এর কারণ কি? এর কারণ হচ্ছে জলের মধ্যে যখনই অবিশুদ্ধ হিসাবে নুন বা অন্য কিছু দ্রবীভূত থাকে, তখন সে কী করে, জলের ঘনত্বটাকে খুব বাড়িয়ে দেয়, যার ফলে ডিমটা ডুবতে পারে না। তা কী হয়, তার প্লাবতা ধর্মটা কী হয়, তার বেড়ে যায়, ঠিক আছে, অনেকটা বাড়িয়ে দেয়। তো স্বাভাবিকভাবে জাহাজ, আমাদের নদীর জল কি মিষ্টি জল, তাই না? নদীর জলটা আমাদের একটা বেশি বিশুদ্ধ জল, কিন্তু সমুদ্র জল অনেক বেশি নোনা, অনেক বেশি ঘন জল। তো যখন ঘন জলে গিয়ে জাহাজটা পড়ে, সে কীভাবে, স্বাভাবিকভাবে জাহাজটা ভেসে ওঠে, সে ডুবতে পারে না। তাহলে নেক্সট প্রশ্ন চলে যাচ্ছে, দেখো কী আছে, হাতের সাহায্যে বস্তু তোলার সময় হাত কীভাবে কাজ করে। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম যে হাত কী ধরনের লিভার, আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, প্রথম শ্রেণীর লিভার, দ্বিতীয় শ্রেণীর লিভার, ঠিক আছে। হাত হচ্ছে আমাদের তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ যার যান্ত্রিকতা কীরকম হয়, 1-এর থেকে কম হয়। পরীক্ষাতে প্রশ্ন কিন্তু দেয়, ঠিক আছে, পরীক্ষাতে কিন্তু প্রশ্ন দেয়, অর্থাৎ 1-এর থেকে কম মানে কি, দেখবি আমরা অনেক সময় বেলচা ইউজ করি, অর্থাৎ ধরো এরকম একটা বড় পাথর পড়ে আছে, আমরা এরকম একটা লোহার কিছু এরকম একটা ঢোকালাম, ঢুকিয়ে এদিকে চাপ দিলাম, এই বড় পাথরটা কী হলো, সেট করে উল্টে পড়ে গেল, ঠিক আছে, কিন্তু দেখবি পাথরটাকে হাত দিয়ে তুমি সরাতে পারছো না, ঠিক আছে। তো হাতও কিন্তু একটা লিভার, কিন্তু হাত তৃতীয় শ্রেণীর লিভার, অর্থাৎ এর কার্যক্ষমতা অনেক কম হয়। নেক্সট প্রশ্ন, বৃষ্টি পড়ে ভিজে যাওয়ার পরে সেই ভিজে রাস্তায় গাড়ি চালাতে অসুবিধা হওয়ার কারণ কি? খুব সহজ কারণ, আমি আগের দিন এরকম একটা প্রশ্ন পড়িয়েছি, তার কারণ হচ্ছে ঘর্ষণ একেবারে কমে যায়, ঠিক আছে, ঘর্ষণ কমে যায়, যত ঘর্ষণ কমে যাবে তত কি হবে, তত স্লিপারি হয়ে যাবে, আর তত গাড়ি চালাতে অসুবিধা হবে। নেক্সট হচ্ছে একটি ধাতব পাত্রে একটি বৃত্তাকার অংশ কেটে নেওয়া হলো, এবার যদি এই ধাতব পাত্রটাকে গরম করা হয়, তাহলে তার কী অবস্থা দাঁড়াবে? দেখো নির্ভর করবে হচ্ছে মানে সেটা কি পদার্থের উপরে, সেটা বাড়তেও পারে, সেটা কমতেও পারে, ঠিক আছে, বাড়বে বা কমবে তা নির্ভর করবে বৃত্তাকার অংশের ব্যাসের উপর, ঠিক আছে, সেটা বাড়বে নাকি কমবে, সেটা কিন্তু বাড়তেও পারে, কমতেও পারে, সবসময় যে বাড়বে তার কোনো কারণ নেই, সবসময় যে কমবে তার কোনো কারণ নেই, এবং যদি বাড়ে বা কমে তাহলে সেটা কিসের উপর কমবে, বৃত্তাকার অংশের ব্যাসের উপর নির্ভর করে সেটা বাড়বে বা কমবে। চলো নেক্সট প্রশ্ন, এক টুকরো পাথর বেঁধে তাকে উলম্ব তলে যদি সমকৌণিক বেগে ঘোরানো হয়, তাহলে সুতোর টান কখন সর্বাধিক হয়? মানে জিনিসটা কি বলেছে, জিনিসটা ধরো বলেছে যে এরকম একটা হাত, ধরো এই একটা ধরো আমি হাত আঁকছি, ঠিক আছে, এই ধরো তোমার আঙুল, তুমি কি করছো, আঙুলে এরকম একটা সুতো বেঁধেছো, এবং সুতো বেঁধে সুতোটাকে এরকমভাবে ঘোরাচ্ছ, এরকম উপর নিচ বরাবর ঘোরাচ্ছ, বোঝা গেছে, এরকম উপর নিচ বরাবর তুমি ঘোরাচ্ছ, তাহলে বলেছে যে সুতোটাকে এরকম পাই করে সুতোটাকে ঘোরাচ্ছ উপর নিচ বরাবর, তাহলে বলেছে যে সুতোটার টান সব থেকে ঢিল বাঁধা আছে কখন বেশি হবে? স্বাভাবিক যখন ঢিলটা সব থেকে নিচে থাকবে তখন সে সুতোর টানটা সব থেকে বেশি হবে, নাকি সুতোর ঢিলটা যখন সব থেকে উপরে থাকবে তখনও টান থাকবে সুতোতে, কিন্তু যখন সুতোটা সব থেকে নিচে থাকবে তখন তার মধ্যে এক্সট্রা কি কাজ করে, আমাদের মাধ্যাকর্ষণ শক্তি জি, অর্থাৎ গ্র্যাভিটেশনাল ফোর্স এক্সট্রা কাজ করে, তাই যখন পাথরটি সর্বনিম্ন স্থানে থাকবে তখন তার টান সবচেয়ে বেশি হবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই আমাদের কি আছে, একটি সেলাই মেশিনের গতি কীরকম বুঝছে? দেখো গতি বিভিন্ন রকমের হয়, সরলরৈখিক গতি হয়, দোলন গতি হয়, বৃত্তাকার গতি হয়, এটা ডিটেলস ক্লাসে সায়েন্সের আমি পড়াবো তোমাদেরকে, এখন জেনে রাখো একটা সেলাই মেশিনের গতি কিন্তু দোলন গতি। চলো নেক্সট প্রশ্ন, একটি পেন্ডুলাম ঘড়িকে নিরক্ষীয় অঞ্চল থেকে মেরু অঞ্চলে নিয়ে গেলে কি হবে? দেখো পেন্ডুলাম ঘড়ি এটা কিসের উপর নির্ভর করে, ধাতব দণ্ডের উপর নির্ভর করে, অর্থাৎ কি হয় আমাদের এরকম ঘড়িটা এরকম একটা পেন্ডুলাম, সেই পেন্ডুলামটা এরকমভাবে একদিকে দোলে, এরকমভাবে দোলে, এটা ধাতব পাতার উপর নির্ভর করে। এবার তোমরা জানো ধাতব জিনিসপত্র সবসময়তে কি হয়, তাপের সাথে এটা খুব বিশেষ করে সম্পর্কিত হয়, তাপের সাথে। তো যখন এটাকে ঠান্ডাতে তুমি নিয়ে চলে যাবে তখন কি হবে, দেখবে ঘড়ি অনেক দ্রুত চলতে আরম্ভ করে দেবে। তুমি যদি এটাকে উষ্ণ স্থানে নিয়ে চলে যাও দেখবে ঘড়ি অনেক
আসতে চলবে। চলো নেক্সট প্রশ্ন, বাংলা সাহিত্যে কালকূট কাকে বলা হয়? কালকূট, উত্তর কি হবে? সমরেশ মজুমদার, অপশান ডি সমরেশ মজুমদার। দেখো রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন গ্রন্থ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন গ্রন্থ, এগুলো কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে অবশ্যই করে কিন্তু পড়ে রাখবে, ঠিক আছে, ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। যে কাজের জন্য 1954 সালে লাইনাস পাউলিং নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কি? সেটা হচ্ছে রাসায়নিক বন্ধনের প্রকৃতি, অর্থাৎ পদার্থের রাসায়নিক বন্ধনটা কীরকম, ঠিক আছে, সেই বন্ধনের প্রকৃতির উপর, মানে সমযোজী তড়িৎযোজী, এই যে বন্ধন আমরা বলি না সমযোজী মৌল তড়িৎযোজী মৌল, সেই বন্ধনটা কীরকম বন্ধন, তার উপর বেস করে কিন্তু তিনি কী পেয়েছিলেন? নোবেল প্রাইজটা পেয়েছিলেন। আচ্ছা, এখানে তোমাদের একটা অ্যাডিশনাল প্রশ্ন আমি HW দিয়ে রাখছি, তোমরা আমাকে কমেন্ট সেকশন করে জানাবে কমেন্টে যে নোবেল পুরস্কার কোন কোন বিষয়ের উপর দেওয়া হয়, কটা বিষয়ের উপর নোবেল পুরস্কার দেওয়া হয়, এটা তোমরা আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট প্রশ্ন, জীবনানন্দের বনলতা সেন কবিতায় নিম্নের পক্তি শূন্যস্থান পূরণ করো, ঠিক আছে। আচ্ছা, কি হবে এখানে? সঠিক উত্তরটা আমাদের কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তরটা হবে হচ্ছে বিদিশার। দেখো এটা আমাদের যে প্রশ্নটা ছিল সে এরকম না, কি হয় যে তুমি যখন ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে যাবে তখন দেখবে এখানে অনেক কিন্তু আমাদের মানে বাংলা থেকে অনেক এরকম দিয়ে দিতে পারে। তো অন্ধকার ড্যাশ নিশা এই জায়গাটাতে কি হবে, ঠিক আছে, আমাদের বিদিশা হবে। তো এইগুলো কিন্তু এমন এমন প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি প্রিভিয়াস ইয়ার থেকে, বিভিন্ন WBCS এর পরীক্ষাতেই এই ধরনের প্রশ্ন দিয়েছিল, PSCর পরীক্ষাতে এই ধরনের প্রশ্ন দিয়েছিল, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের চলে আসতে পারে, ঠিক আছে। তো সেজন্য কিন্তু তোমাদেরকে আমি দিয়ে রাখলাম এই ধরনের প্যাটার্ন। নেক্সট প্রশ্ন দেখো, রবি ফসল কোন সময়তে কাটা হয়? সঠিক উত্তর কি হয়ে যাবে? মার্চ এপ্রিল মাসে কিন্তু আমাদের রবি ফসল কাটা হয়। ধানটা বুনে ডিসেম্বর ফিসেম্বর নাগাদ ধানটা বুনে কি হয়, রবি ফসল যেগুলো মার্চ এপ্রিল মাস নাগাদ আমাদের কাটা হয়। আমাদের বিভিন্ন রকমের শস্য আছে, রবি শস্য আমরা জানি কি, খারিফ শস্য আমরা জানি কি, ঠিক আছে, বিভিন্ন রকম কিন্তু আমাদের শস্য আছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। ভারতীয় বিমান বাহিনীর প্রথম মহিলা এয়ার মার্শাল কে ছিলেন? সঠিক উত্তর কি হয়ে যাবে? দূর্বা ব্যানার্জি, দূর্বা বন্দ্যোপাধ্যায় হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আজকাল পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে। প্রথম এগুলো কিন্তু আমাদেরকে জানতেই হবে। নেক্সট, ফুটবল খেলায় কাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়? সঠিক উত্তর কী হবে? ব্ল্যাক ডায়মন্ড। ফুটবল খেলায় ব্ল্যাক ডায়মন্ড বলা হয় পেলে, কারণ পেলের গায়ের রং খুব কালো ছিল এবং তিনি ডায়মন্ড ছিলেন, বুঝতেই পারছো, পেলে ব্রাজিলের পেলে, তো তাকে বলা হয় ব্ল্যাক ডায়মন্ড। নেক্সট, হকির জাদুকর কাকে বলা হয়? ধ্যানচাঁদকে বলা হয় হকির জাদুকর, ঠিক আছে, মেজর ধ্যানচাঁদ, উনি কিন্তু আমাদের ইন্ডিয়ান আর্মির লোক ছিলেন, উনি কিন্তু মেজর র্যাঙ্কের অফিসার ছিলেন, তো মেজর ধ্যানচাঁদ ওনাকে কিন্তু বলা হয় আমাদের হকির জাদুকর। নেক্সট প্রশ্ন, কোন খেলার জন্য ইউবার কাপ দেওয়া হয়? দেখো কাপ সংক্রান্ত প্রশ্ন পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। সঠিক উত্তর কী হয়ে যাবে? ব্যাডমিন্টন। আমি কিন্তু তোমাদের প্রত্যেকটা ক্লাসে কাপ সংক্রান্ত প্রশ্ন উত্তর করাই। দেখো আমি যে সমস্ত প্রশ্ন উত্তরগুলো করাই সেই সমস্ত প্রশ্ন উত্তরগুলো কিন্তু তো পড়তেই হবে, এবং সেই সমস্ত প্রশ্ন উত্তরের যে জায়গা থেকে আমি পড়াচ্ছি সেই জায়গাগুলো কিন্তু তোমাদেরকে একটুখানি ভালো করে নোটিস করতে হবে। চলো নেক্সট প্রশ্ন, আফগান কাপ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর কী হয়ে যাবে? ভলিবল খেলার সাথে যুক্ত। দেখো আমি কিন্তু অনেক এরকম কাপ পড়াচ্ছি, তোমরা যদি এরকম কাপ থেকে শুধু কাপ রিলেটেডই একটা ভিডিও চাও, শুধু কাপ, কোন খেলার সাথে কোন কাপ জড়িত, তাহলে আমাকে কমেন্ট সেকশানে একটু জানাবে যে তোমরা এই ধরনের ভিডিও চাইছো কি না, ঠিক আছে, তাহলে আমি তোমাদের জন্য আলাদা করে এরকম একটা ভিডিও বানিয়ে দেবো। চলো নেক্সট প্রশ্ন, চিরস্মরণীয় ছবি ইয়েস্টারডে টুডে টুমরো, এটার পরিচালনা কে করেছিলেন? এটা পরিচালনা করেছিলেন ভিক্টোরিও ডি সিকা, ঠিক আছে, এটা হলিউডের ছবি। ইয়েস্টারডে টুডে টুমরো পরিচালনা করেন ভিক্টোরিও ডি সিকা। নেক্সট প্রশ্ন, মেঘদূতের রচয়িতাকে? এটা তো একটা প্রচণ্ড রকমভাবে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে। এই ধরনের প্রশ্ন কিন্তু ভীষণ তুমি দেখতে পাবে, মেঘদূত এর রচয়িতাকে, ঠিক আছে, তো সঠিক উত্তর কী হবে? কালিদাস। তোমরা আমাকে কমেন্ট সেকশানে কালিদাসের আরও দুখানা বইয়ের নাম কিন্তু জানাবে, আরও দুটো বইয়ের নাম আমাকে জানাবে। নেক্সট প্রশ্ন, নাথবথী অনাথবথ এই নাটকের রচয়িতা কে? তৃপ্তি মিত্র। দেখো যখন তুমি ওয়েস্ট বেঙ্গলের পরীক্ষা দিতে যাচ্ছ তখন কিন্তু ওয়েস্ট বেঙ্গলের যে আমাদের আর্ট অ্যান্ড কালচার, অর্থাৎ শিল্প সাহিত্য সংস্কৃতি লিটারেচার, সেখান থেকে কিন্তু তোমাকে পড়ে রাখতেই হবে, সেখান থেকে কিন্তু তোমাকে অনেক নলেজ রাখতেই হবে, কারণ সেখান থেকে কিন্তু পরীক্ষাতে প্রশ্ন দেবে। নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। আন্না কারেনিনা নামক বইটির লেখককে? সঠিক উত্তর কী হয়ে যাবে? লিও টলস্টয়। লিও টলস্টয় এই বইটির লেখক। দেখো এই ধরনের প্রশ্নগুলোতে তো আর বিশেষ কিছু এক্সপ্লেন করার নেই, সেজন্য আমি তোমাদের এই ধরনের প্রশ্নগুলো খুব একটা বেশি এক্সপ্লেন করছি না।
সায়েন্সের যে প্রশ্নগুলো এক্সপ্লেন করার ছিল আমি কিন্তু সেই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের জন্য এক্সপ্লেন করে দিয়েছি। নেক্সট প্রশ্ন দেখো কি আছে, সীমান্ত গান্ধী কাকে বলা হয়? তো ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন। খান আব্দুল গফর খানকে সীমান্ত গান্ধী বলা হয়। তিনি আফগানিস্তান রিজিয়নে কাজ করেছিলেন, ঠিক আছে, আফগানিস্তানের বর্ডারে তিনি কাজ করেছিলেন। খান আব্দুল গফর খান, ইনাকে বলা হয় সীমান্ত গান্ধী। নেক্সট প্রশ্ন দেখে নাও আমাদের কি আছে, শকাব্দ গণনা শুরু হয় কবে থেকে? দেখো শকাব্দ ঘটনাটা শুরু হয়েছে কার থেকে বলো তো? শশাঙ্কর থেকে, শশাঙ্কর থেকে। ঠিক আছে, আচ্ছা শকাব্দ জিনিসটা কি? শকাব্দ হচ্ছে এটা আমাদের যেরকম বিভিন্ন জিনিস, মানে আমাদের যেরকম ইংরাজি লিপি আর বা বাংলা লিপি আর যেরকম বিষয়টা, তো তো সেরকমই আমাদের বাংলায় যেরকম লিপি আর নয়, বাংলায় যেরকম ক্যালেন্ডার আছে, ইংলিশে যেরকম ক্যালেন্ডার আছে, সেরকমই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের একটা ক্যালেন্ডার যিনি প্রচলন করেন। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন আমাদের, আচ্ছা এই প্রশ্নটাতে একটুখানি কারেক্ট করে নিও, এই প্রশ্নটাতে আমার একটুখানি ভুল হয়েছে। ঠিক আছে, শকাব্দ জিনিসটা কি তোমাকে একটুখানি বলে দিই। এটা শশাঙ্ক নয়, ঠিক আছে, এটাকে একটু কারেক্ট করে নিও, এটা সঠিক উত্তরটা কী হবে এটা তোমাদের একটু ডিটেলসটা বলে দিই। যে 78 খ্রিস্টাব্দে, ঠিক আছে, সাতবাহন আমাদের যে সাতবাহন সাম্রাজ্য ছিল, ঠিক আছে, সেখানকার রাজা, ঠিক আছে, সেখানকার রাজা শালিভাচানা, ঠিক আছে, তিনি কিন্তু শকাব্দের প্রচলন করেন। তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা 78 খ্রিস্টাব্দে চালু হয়, যেটা সাতবাহন সাম্রাজ্য থেকে কিন্তু চালু হয়, এটা কিন্তু শশাঙ্কের থেকে নয়। এটা আমার ভুলবশত আমি বলে ফেলেছি, তো এটাকে একটু কারেক্ট করে নিও। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। নেক্সট প্রশ্ন হচ্ছে আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? আত্মীয় সভা সঠিক উত্তর কী হয়ে যাবে? রামমোহন রায়। রামমোহন রায় আমাদের আত্মীয় সভার প্রচলন করেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে আমাদের। নেক্সট প্রশ্ন হচ্ছে আজাদ হিন্দ ফৌজ কে প্রতিষ্ঠা করেন? দেখো এটা কিন্তু কেউ নেতাজি সুভাষচন্দ্র বসু বলে ভুল করবে না, এটা সঠিক উত্তর কী হয়ে যাবে? রাসবিহারী বসু কিন্তু আজাদ হিন্দ ফৌজের প্রতিষ্ঠা করেন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন। শেরশাহের সেনাপতি কী ছিল? ব্রহ্মজিৎ গৌড়, একজন হিন্দু সেনাপতি শেরশাহের ব্রহ্মজিৎ গৌড়, তিনি ছিলেন হচ্ছে শেরশাহের সেনাপতি। নেক্সট প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুটের প্রধান নেতা কে ছিলেন? প্রধান নেতা ছিলেন আমাদের সূর্য সেন, এবং যার নেতৃত্বে এটা হয় তিনি হচ্ছেন প্রীতিলতা ওয়াদেদার। ঠিক আছে, এটা কিন্তু আমাদের পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, কেউ গোলাবে না। কেন গোলাবে না? যদি দেয় যে কার নেতৃত্বে চট্টগ্রাম অস্ত্রাগার লুট হয়েছিল, তাহলে উত্তর লিখবে প্রীতিলতা ওয়াদেদার। যদি দেয় চট্টগ্রাম অস্ত্রাগারের প্রধান নেতা কে ছিলেন, তাহলে লিখবে সূর্য সেন। চলো নেক্সট প্রশ্ন দেখে নাও কি আছে। পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল? 1761 সালে পানিপথের যুদ্ধ হয়েছিল। আমাকে একটুখানি কমেন্ট সেকশনে জানাও যে পানিপথের তৃতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল, কার মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, তো পানিপথের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যুদ্ধ কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট। ঠিক আছে, কোন যুদ্ধ কবে হয়েছিল এবং কার মধ্যে হয়েছিল অবশ্যই কিন্তু পড়ে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে এসেছিলেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? হিউয়েন সাং ভারতে এসেছিলেন, এবং হিউয়েন সাং ভারতে এসে তিনি যে বইটি লেখেন সেই বইটির নাম হচ্ছে সিইউকি। ঠিক আছে, সিইউকি, এই বইটি কিন্তু তিনি লেখেন। নেক্সট প্রশ্ন, তিস্তা নদীর গিরিখাত দেখা যায় নদীটির কোন গতিতে? স্বাভাবিক ব্যাপার যে তিস্তার উচ্চ গতিতে, যখন সে পাহাড় পর্বত ভেঙে আসছে তখনই আমরা গিরিখাতটা দেখতে পাবো, স্বাভাবিক ব্যাপার। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, ডেকান ট্র্যাপ কোন শিলাতে গঠিত? দেখো ডেকান ট্র্যাপ আমাদের ব্যাসেল্ট শিলাতে গঠিত, ব্যাসেল্ট শিলা। ঠিক আছে, ব্যাসেল্ট শিলা কিন্তু আমাদের ডেকান ট্র্যাপ গঠিত। এটাকেও গ্রানাইট শিলা বলে ভুল করে দিও না, ব্যাসেল্ট শিলাতে কিন্তু গঠিত হবে।
আচ্ছা, নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, থর মরুভূমির চলনশীল বালিয়াড়িগুলোকে কী বলে? একটু ঠিক করে নিও। এটা পয়রা ফলা হস্যি হয়ে গেছে, এটা ধয়রা ফলা হস্যি হবে। সঠিক উত্তর হয়ে যাবে ধ্রিয়ান। তোমাদের আমি আগেও করিয়েছি ধ্রিয়ান থেকে প্রশ্ন, যে ধ্রিয়ান হচ্ছে থর মরুভূমির চলনশীল বালিয়াড়ি। তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি। নেক্সট প্রশ্ন আমাদের, ছোটনাগপুর মালভূমি একটি কীরকম মালভূমি? ছোটনাগপুর মালভূমি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি কাকে বলে? ধরো এরকম একটা মালভূমি, এই মালভূমির পরে এরকম সমতল, জাস্ট সমতল, আবার একটা এরকম ছোটো মালভূমি, আবার সমতল, আবার একটা আরও ছোটো মালভূমি, সমতল, আবার একটা এরকম উঁচু মালভূমি। বোঝা গেছে? অর্থাৎ আমাদের মালভূমিগুলোর কোনো ছিঁড়িছাদ নেই, এবং মাঝে মধ্যে আমরা এরকম সমতল হঠাৎ করে দেখবো পুরো প্লেন, ঠিক আছে, পুরো প্লেন এরকম আমরা দেখতে পাবো। তো এই জন্য এটাকে বলা হয় ব্যবচ্ছিন্ন মালভূমি। অর্থাৎ যে মালভূমি এরকম পরপর নয়, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো যে একদম টানা মালভূমি, কন্টিনিউয়াস। কিন্তু যেগুলো এরকম মাঝখানে সমতল ভূমি দিয়ে, সেগুলোকে আমরা বলবো ব্যবচ্ছিন্ন মালভূমি। নেক্সট প্রশ্ন, ভারতের বাণিজ্যিক রাজধানী কি? তোমরা সবাই জানো মুম্বাই, কারণ সমস্ত আর্থিক সংস্থার হেড অফিস কিন্তু মুম্বাইতে, সেটা SBI বলো, LIC বলো, বা যে কোনো ব্যাংকেরই বলো, মুম্বাইতে। এবং লাস্ট তোমাদেরকে প্রশ্ন, যে ভারতের সংবিধানের কোন সংশোধনী অনুযায়ী আমাদের ভোটদানের অধিকার 21 থেকে 18 বছর করে দেওয়া হয়? তো এটার সঠিক উত্তর কী হয়ে যাবে? 61তম সংবিধান সংশোধনী। 61তম সংবিধান সংশোধনীর মাধ্যমে আমাদের কি করা হয়? ভোটদানের অধিকার 21 থেকে কমিয়ে 18 করে দেওয়া হয়। এই ছিল আজকে আমাদের প্রশ্ন। প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে ভীষণ ইম্পর্টেন্ট। লাস্টে আমি আরও একবার বলে দিচ্ছি, শকাব্দটা তোমরা একবার রেকটিফাই করে নিও। শকাব্দটাতে আমার বলতে ভুল হয়ে গেছিলো, শকাব্দটা অবশ্যই তোমরা রেকটিফাই করে নিও। তো এই ছিল হচ্ছে আজকে আমাদের প্রশ্ন, ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো HW দিলাম অবশ্যই HW করবে। এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওনি, তারা অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, কারণ টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা সেখানে ফ্রি PDF, ফ্রি মক টেস্ট, ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সমস্ত কিছু আপডেট তোমাদেরকে সেখানে আমরা দিয়ে দিই। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এবং টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমাদের উইকলি একটা করে মক টেস্ট আছে, সেই মক টেস্টটা কিন্তু সবাই দিতে আসবে। যারা চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ক্লাসে, নেক্সট ভিডিওতে, খুব ইম্পর্টেন্ট ক্লাস নিয়ে, ঠিক রাত্রি 9টায়। ততক্ষণ অবধি সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ।